আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, 7 জনকে পুরস্কার প্রদান। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীরা এখন উঁচু গলায় কথা বলেন, আলোচনা সভায় আক্ষেপ মির্জা ফখরুলের। কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন ৭১ কোনো ঘটনাই ছিল না, যারা সেদিন হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, গুজব নিয়ে হতাশা। প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনকে বেছে নিয়ে বার্তা দিচ্ছে বাংলাদেশ, ব্রিফিংয়ে জানালেন পররাষ্ট্র সচিব। এবার বিস্তারিত। আগামীকাল মহান স্বাধীনতা দিবস, এই উপলক্ষে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রত্যুষে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ। স্বাধীনতা দিবসকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধে চলে প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও 2 সপ্তাহ ধরে করা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ। গণপূর্ত বিভাগের কর্মীদের চেষ্টায় এই স্থাপনা পেয়েছে নতুন রূপ। স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা, হাঁটার পথ ও সিঁড়ি সহ বিভিন্ন স্থানে পড়েছে রং তুলির আঁচড়। এই কর্মযজ্ঞে অংশ নিয়েছে শতাধিক লোক। 26শে মার্চ উপলক্ষে আমরা ফুলের চারা লাগাইতেছি। এখানে আমরা রং তুলির কাজ করছি, বিভিন্ন আইটেমে বিভিন্ন জায়গায় কাজ করতেছি। মহান স্বাধীনতা দিবস ঘিরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ এখন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, লেক সংস্কার, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। এখানে মোট 3,500 পুলিশ, 12টি সেক্টরে ভাগ করা, আমিনবাজার থেকে গণস্বাস্থ্য পর্যন্ত। আর মূল যে বেদি, যেটা জাতীয় স্মৃতিসৌধ, এখানে আমরা 2টা সেক্টর 9 এবং 10, এটা পুরো বেদিটার বাইরের অংশ আমরা নিরাপত্তা দেবো, ভিতরেও নিরাপত্তা দিব। 26শে মার্চের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সর্বস্তরের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হবে। দীপ্ত বার্তাকক্ষ। এদিকে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 7 জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরস্কার প্রাপ্তরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ, সংস্কৃতিতে নওয়ার আহমেদ, সমাজ সেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মরণোত্তর পুরস্কার দেওয়ার চেয়ে জীবদ্দশায় পুরস্কার পেলে তা দেশের, পরিবারের ও ব্যক্তির জন্য আনন্দের হয়। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা এখন গলা উঁচিয়ে কথা বলছে বলে আক্ষেপ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, শতাধিক গাড়ি নিয়ে যারা নির্বাচনী প্রচারণায় বের হয় তারা দেশের জন্য কি করবে তা জনগণ বুঝে গেছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। স্বাধীনতা দীর্ঘ সময় পার হওয়ার পরে এতে দলটির কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে গুরুত্ব পায় আগামী নির্বাচন ও সমসাময়িক রাজনীতি। অনতি বিলম্বে কোনো ধরনের উছিলা, কারো কোনো আবদার, এগুলোর দিকে আপনারা তোয়াক্কা না করে নির্বাচনের 3 তারিখ ঘোষণা করেন। আলোচনা সভায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের বিশাল গাড়ি বহর নিয়ে নিজ জেলায় যাওয়ার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি।
বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে, ও বিএনপি অবশ্যই তারা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। 1972 থেকে 75 পর্যন্ত বাকশালের ঘটনা তুলে ধরে তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকার বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে, সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতন্ত্রের সুবিধা দেওয়া হবে না। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না, আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে, সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। দেশ নির্বাচনমুখী হলে যত ষড়যন্ত্র আসুক না কেন, জনগণ তা মোকাবিলা করবে বলে জানান বিএনপি মহাসচিব। কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না, যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। আমি কারো নাম এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই কথা জানান। জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করতে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন। এতে করে মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। গুজব ছড়ানোকে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। আসন্ন চীন সফরে দেশটির বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আমার বৈঠক হবে। প্রযুক্তিগত সহায়তা, মেডিকেল সহায়তা, স্বল্প মূল্যে চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টা বলেন, আগামী 3 মাসের মধ্যে স্টারলিংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার কাজ চলছে। খোঁজ খবর নেবেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। গণপ্রতিনিধিত্ব আদেশ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংশোধন সহ দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করা যায় এমন 9টি বিষয়ে ইসিকে সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে শিগগিরই লিখিত মতামত দেবে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, মন্ত্রিপরিষদের সুপারিশের সাথে ইসি একমত নাও হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ডিসেম্বরকে ধরে কাজ করছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রয়োজনীয় সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছে ঐক্যমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় স্বল্প সময়ের মধ্যে সংস্কার করা যায় এমন 9টি বিষয়ে গত 19 মার্চ ইসিকে সুপারিশ প্রস্তাব করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সুপারিশ প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের সব সুপারিশের সঙ্গে কমিশন একমত নাও হতে পারে। সুপারিশের ব্যাপারে যেটা যদি একমত হওয়ার সুযোগ থাকে অবশ্যই একমত হবেন না, যদি দ্বিমত করার সুযোগ থাকে বা অন্য কোনো প্রস্তাব থাকে তাহলে এটা তো সুপারিশের প্রেক্ষিতে পাল্টা সুপারিশ হতে যেতে পারে। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল দাবি জানিয়ে আসছে, বেশি সংস্কার হলে নির্বাচন কালক্ষেপণ হবে, তাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার না করলেই নয় ততটুকু করা দরকার। মন্ত্রিপরিষদের এই 9 সুপারিশ প্রস্তাবে নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা এমন প্রশ্নও ছিল ইসি সচিবের কাছে। আমাদের দিক থেকে তাগিদটা হচ্ছে যে কোনো একটা জিনিস আসলে সেটা তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া, যাতে জিনিসটা যে ডিসেম্বরে যেটা আমাদের কথা হচ্ছে আগাগোড়াই যে জাতীয় নির্বাচন ডিসেম্বর, সেই ডিসেম্বরকে টার্গেট রেখে আমাদের এই জিনিসগুলো কাজ করার ব্যবস্থাটা আমাদের দিক থেকে। কাজেই এর বাইরে ব্যাহত হবে বলে আমি মনে করি না। এদিকে আওয়ামী লীগ নামে একটি নতুন দলের নিবন্ধন চেয়েছেন উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের ঠিকানা দিয়ে নৌকা অথবা ইলিশ প্রতীক চেয়েছেন তিনি। একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য বিদ্যমান যে আইন আছে এবং বিধি আছে, সেই বিধির আলোকে
সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে আমরা সেটাকে গ্রহণ করি, আর যদি সেই ক্রাইটেরিয়া যদি গ্রহণ না করে তাহলে আমরা সেটাকে গ্রহণ করতে পারবো না। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাম নিয়ে আপত্তি জানিয়েছে বিসিপি নামের একটি দল। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব পরিবর্তন করতে দাবি জানিয়েছেন রওশনপন্থীরা। সে অনুযায়ী জাতীয় পার্টি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফরের জন্য চীনকে বেছে নেওয়া বাংলাদেশের পক্ষ থেকে একটি বার্তা বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। মঙ্গলবার ব্রিফিংয়ে তিনি আরও জানান, বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সাহায্য করবে। তাই এই বৈঠকের জন্য দিল্লির ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম যে কয়টি দেশ বাংলাদেশের নতুন পরিস্থিতিকে স্বাগত জানিয়েছিল তার মধ্যে চীন অন্যতম। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবার পরে বিদেশ সফর করলেও প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করতে বুধবার চীনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফর কূটনীতির অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে ব্যাখ্যা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। চীন যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বন্ধু, সেই বন্ধুত্বকে আমরা ধারণ করি এবং চীনের দিক থেকেও একই ধরনের সেন্টিমেন্ট আছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে দেওয়ার মধ্য দিয়ে একটা বার্তা আমরা দিচ্ছি। প্রধান উপদেষ্টার চীন ও থাইল্যান্ড সফর নিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, শুক্রবার শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, চীন সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, আসতে পারে ঋণ সহায়তার ঘোষণাও। আমাদের দিক থেকে এবং চীনের দিক থেকে আগ্রহ আছে ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে কথা বলার জন্য, এবং সেই ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়ের আওতায় তিস্তা প্রকল্প নিয়ে কথার একটা সুযোগ আছে। 29 মার্চ চীন থেকে ঢাকায় ফিরে 3 এপ্রিল থাইল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে বিমস্টেক সামিটের সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত ঢাকা। তবে বৈঠক নিয়ে দিল্লির সিদ্ধান্ত এখনো আসেনি। দিল্লি প্রস্তুত কিনা সেটা দিল্লি বলবে, আমরা এই বৈঠকের অপেক্ষায় থাকবো। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আরএফএল ওয়াইড ড্রপ ঈদ বাজার। ঈদকে ঘিরে দিনাজপুরে জমজমাট আতর, টুপি, তসবি ও জায়নামাজের দোকান। উৎসব ঘনিয়ে আসায় ব্যস্ততা বেড়েছে দোকানীদের। বাহারি রকমের মেহেদি মিলছে এইসব দোকানে। ঈদের দিন নতুন পোশাকের সঙ্গে সুগন্ধি ভিন্ন মাত্রা যোগ করে। তাই রমজানের শেষ সপ্তাহে আতর, সুরমা, তসবি, টুপি ও জায়নামাজের দোকানে ভিড় বেড়ে যায়। দিনাজপুর শহরের বাহাদুরপুর বাজারের বিভিন্ন সড়কের ওপর কিংবা মার্কেটের সামনে এসবের ভাসমান দোকান এখন জমজমাট। একটু শার্ট, গেঞ্জি, প্যান্ট সব নিয়েছি। এখন আতরের দোকানে আসলাম একটু আতর নেওয়ার জন্য। দেখি বাবু বিক্রি করতেছে, একটু আতর নিব আর কি। টুপি পড়া সুন্নাত, টুপি কিনি আমরা। কয়েকটা ছোট ভাই এবার রোজা রাখছে, তাদের জন্য আমি কিছু টুপি বা টি শার্ট নেওয়ার চিন্তা ভাবনা আছে। ভারত, পাকিস্তান, চীন ও আফগানিস্তানের টুপিও মিলছে। আর সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফ্রান্স ও ইয়েমেন থেকে আনা হয়েছে আতর। সাধ্য অনুযায়ী পছন্দের পণ্যটি কিনছেন ক্রেতারা। যেহেতু সামনে আমাদের ঈদুল ফিতর, যেগুলো সুন্নত আদায় করার দরকার সেইগুলো আমরা নিলাম ইনশাআল্লাহ। কেবল আমরা মেহেদি বেচছি, কাশ্মীরি, কাবেরি এগুলো বিক্রি করতেছি। তারপর মডার্ন আছে, আমাদের ভালো ভালো প্রোডাক্ট আমরা কেবল তুলতেছি। দিন যাচ্ছে তত বিক্রি বাড়তেছে আর কি। গতকালকে যেটা ছিল সেটা হচ্ছে আজকে মনে হচ্ছে একটু বেশি হচ্ছে আর কি। মেহেদি ছাড়া মেয়েদের ঈদ যেন চলেই না, তাই তো এই পণ্যটি শোভা পাচ্ছে প্রতিটি দোকানে। দীপ্ত, বার্তা কক্ষ। ডিমের দাম কমায় প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের। মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, একটি ডিম উৎপাদনে খরচ হচ্ছে 11.5 টাকার বেশি, কিন্তু বিক্রি করতে হচ্ছে 9 টাকা 10 পয়সায়। এই অবস্থায় সরকারি প্রণোদনা চান পোল্ট্রি খামারি ও এই খাত সংশ্লিষ্টরা।
সবচেয়ে কম খরচে উচ্চমানের আমিষ পাওয়া যায় ডিমে। বছর জুড়ে সেই ডিমের প্রচুর চাহিদা থাকলেও প্রতি রমজানে এর চাহিদা কিছুটা কমে, যে কারণে কিছুটা নামে ডিমের বাজার মূল্য। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। ডিমে দেখা দিয়েছে ক্রমাগত দরপতন। যে দরপতনে বিপাকে ডিম উৎপাদনের সঙ্গে জড়িত ছোট বড় সব খামারি। তাদের ক্ষতি ও লোকসানের চিত্র তুলে ধরতেই রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। এতে বলা হয়, ডিমের দরপতনে এরই মধ্যে বড় ক্ষতির মুখে পড়েছেন তারা। বর্তমানে একটি ডিমের উৎপাদন খরচ প্রায় 11 টাকা 64 পয়সা বা তার কাছাকাছি। সেই হিসেবে প্রতি ডিমে একজন ক্ষুদ্র মাঝারি খামারি লোকসান দাঁড়ায় আজকের দামের বিপরীতে 2 টাকা 54 পয়সা, যা বিগত সময়ে আরেকটু বেশি ছিল। ডিমের বর্তমান দামের এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে হাজার হাজার জেনারেল লেয়ার খামারি তাদের খামার বন্ধ করে দিতে বাধ্য হবেন বা এমনিতেই বন্ধ হয়ে যাবে। ডিমের এমন দরপতনে উদ্বিগ্ন খামারিরা। এটা ঠেকানোর জোর দাবি জানান তারা। আমরা চেষ্টা করেছি সরকার নির্ধারিত রেটে বিক্রি করার জন্য, এখন যে কমে গেছে এই অবস্থায় এখন তো প্রশাসন আমাদেরকে ডাকে না এবং আমাদের কিছুই বলে না এবং আমাদের কোনো পাশে দাঁড়ানোর জন্য কোনো সান্ত্বনা নাই। নরসিংদীতে আমি 8 টাকা 60 পয়সা ডিম বিক্রি করছি, তো 8 টাকা 60 পয়সা ডিম বিক্রি করে তো আমার খাবারের মূল্য আসছে না। এইভাবে ডিমের দরপতন অব্যাহত থাকলে উৎপাদনে বড় ব্যাঘাত ঘটবে উল্লেখ করে বেশ কিছু সুপারিশও তুলে ধরেন সংশ্লিষ্টরা। এনশিওর করবে যে সরকারি বেঁধে দেওয়ার রেট করে, কিন্তু যখন কি সে 3 টাকা রেট কম নিয়ে বিক্রি করলো তখন সে কীভাবে এটাকে কম্পেনসেট করবে, সেই কম্পেনসেশনটা তাদেরকে করতে হবে। আমাদের সংকটকালীন সময়গুলোতে ডিম কোল্ড স্টোরে রাখার জন্য আইনটা করে দেবে। অদ্যবধি সেটার কোনো আমরা তথ্য পাইনি যে এই বিষয়টার সমাধান করা হয়েছে। বর্তমান ডিমের দামের ফার্ম গেট প্রাইস পতনের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র মাঝারি খামারিদের জরুরি ভিত্তিতে নগদ আর্থিক প্রণোদনের ব্যবস্থা করা। দেশ উৎপাদিত ডিমের 80% আসে প্রান্তিক খামারিদের কাছ থেকে। তারা ক্ষতিগ্রস্ত হলে ভবিষ্যতে ডিম উৎপাদন খাত হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা ব্যক্ত করা হয় সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভায়। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। অসীমে পাড়ি দিলেন বাংলা সংস্কৃতি অঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, রবীন্দ্র গবেষক সঙ্গীতজ্ঞ সঞ্জিদা খাতুন। কিডনি জটিলতা, ডায়াবেটিস ও নিউমোনিয়া সহ বিভিন্ন শারীরিক জটিলতায় বুধবার রাজধানীর একটি হাসপাতালে জীবন অবসান হয় তার। আগামীকাল বুধবার দুপুরে তার প্রাণের প্রতিষ্ঠান ছায়ানটে জানানো হবে শেষ শ্রদ্ধা। একে একে নিভিছে দেউটি, শূন্য হতে চলেছে দেশের অগ্রজদের আশীর্বাদ। সেই দলে যোগ দিলেন বাঙালি জাতির আত্মপরিচয়ের যুদ্ধের অগ্রণী সঞ্জিদা খাতুন। মুক্তি হয়েছে দেহের, তবে গুণীর মৃত্যু হয় না, বেঁচে থাকেন প্রজন্ম থেকে প্রজন্মের অন্তরে চিরস্মরণীয় হয়ে। 1961 সালে বাঙালির স্বাধিকারের চেতনাকে জাগ্রত করতে যে ছায়ানটের জন্ম, তার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন সঞ্জিদা খাতুন। আমৃত্যু ছায়ানটের সভাপতি ছিলেন তিনি। বার্ধক্যজনিত কারণসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। উনি গত বছর থেকে কিডনির যে সর্বশেষ চিকিৎসা ডায়ালাইসিস, সেটা উনি নিয়মিত নিয়ে আসছিলেন। নিউমোনিয়া, বুকের ইনফেকশন এবং সেটারই জটিলতায় শকে, সেপটিক শকে উনি ছিলেন। সঞ্জিদা খাতুন আজীবন ছিলেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে 52 ভাষা আন্দোলনের শুরু থেকেই সঞ্জিদা খাতুন সক্রিয় হয়ে উঠেছিলেন। তাঁর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ার প্রত্যয় স্বজনদের। পাশে থেকে আমরা সবাই ওনার অবনতিগুলো দেখছিলাম। বয়সে যেটা হয়, হতেই পারে, এটাই স্বাভাবিক, এটাই নিয়তি। তো মানসিকভাবে অনেকটা মেনে নিয়েছি, অত ভেঙে পড়ি নাই। জানতাম যে ওনার একদিন যেতে হবে। এরকম অভিভাবক তার হবে না। আমরা আসলে অভিভাবকহীন হয়ে পড়লাম, কিন্তু লড়ে তো যেতে হবে। উনি যেই চেতনাটা আমাদের মধ্যে দিয়ে গেছেন, সেটা যেন ধরে রাখতে পারি সকলে মিলে। তাহলে এই ছায়ানট, এই আন্দোলন, এই সাংস্কৃতিক আন্দোলন একটা দিক পাবে, এগিয়ে যাবে। তাকে দেখতে এসে বিশিষ্টজনেরা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। মুক্তিযুদ্ধের সময় এই মানুষটি আবার ঝাঁপ দিয়েছিলেন। দেশান্তরী হয়ে তিনি এই যে শিল্পী সংস্থা গঠন করেছিলেন এবং এই শিল্পী দল যেমন মুক্তিযোদ্ধাদের শিবিরে তেমনি শরণার্থী শিবিরে গান গেয়ে বেরিয়েছে। আপা ছাত্র ইউনিয়ন করেছেন ঠিকই, কিন্তু চার চাইতে উনি কমিউনিস্ট পার্টি কখনো করেননি। কিন্তু মনে প্রাণে উনি প্রগতিশীল চিন্তার ধারক ছিলেন, বাহক ছিলেন।
প্রতি বছর যে বটমূলের যে রেয়াজটা, এটা আসলে ওনারই করা আসলে। তো উনি তো সারা জীবনে অনেক আগেকার মানুষ, কিন্তু উনি খুবই আধুনিক একজন মানুষ ছিলেন। সঞ্জিদা খাতুনের মরদেহ হিমঘরে রাখা হয়েছে। বুধবার সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে ছায়ানটে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটির সাবেক মেয়র আ.জ.ম নাসির ও রেজাউল করিম সহ 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্ত অন্যরা আওয়ামী লীগের স্থানীয় নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 16 জুলাই রংপুরে প্রাণ হারান শিক্ষার্থী আবু সাইদ। একই দিনে বন্দরনগরী চট্টগ্রামে ছাত্রদল নেতা ও কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহত হন। ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযুক্তদের মধ্যে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা রয়েছেন। সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, তারপর নৌফেল, এরা সহ আ.জ.ম নাসির সহ চট্টগ্রামের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যারা নেতৃত্ব, তাদের বিরুদ্ধে তাদের সম্পৃক্ততা পেয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন আমরা করেছিলাম। সেই 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জুলাই আগস্ট গণহত্যা মামলার বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই দাবি করে সোমবার ট্রাইব্যুনালের সামনে যে বিক্ষোভ হয়েছে সে বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। তারা তাদের স্বজনদের হারিয়েছেন, তারা বিচার চাইবেন, দ্রুত বিচার চাইবেন, এই ব্যাপারে কোনো আপত্তি নেই, এটার সাথে তো দ্বিমত করার কোনো কারণ নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই বিচারটা আইনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। এটা মোবাইল কোর্ট না যে আমি বললাম আসামি অমুক, তাকে ধরে এনে ফাঁসিতে ঝুলাই দেব, এটার সুযোগ এখানে নাই। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতার উপর গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার আনসার সদস্য ওমর ফারুককে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং দেশবিরোধী ও ধ্বংসাত্মক আন্দোলনে উস্কানিদাতাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 8ম সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, সভায় স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদ নির্বিঘ্ন করার লক্ষ্যে ঢাকার বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসানো হবে। বিভিন্ন আবাসিক হোটেল ও বস্তিতে চালানো হবে অভিযান। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের হামলা চালিয়ে আরও অন্তত 20 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে খান ইউনিস, মধ্য গাজা ও বেত লাহিয়ায় এই হামলা চালানো হয়। এর মধ্যে খান ইউনিসে একই পরিবারে 5 জন নিহত হয়েছে। এই নিয়ে গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে 50,082 জনে দাঁড়িয়েছে। খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। হাসপাতালে হামলার ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। কেপিজে হাসপাতাল থেকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তামিম ইকবালকে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে, আগের চেয়ে অনেকটাই শঙ্কামুক্ত তিনি। তবে সুস্থ হয়ে খেলায় ফিরতে অন্তত 3 মাস সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তামিম ইকবাল এখন ভালো আছেন, হাঁটছেন, আত্মীয় স্বজনের সঙ্গে দেখাও করছেন। তবে আগামী কয়েকদিন তামিমকে কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সাকিব আল হাসানের বাবা খন্দকার মাসরুর রেজা ও মা শিরিন রেজা মঙ্গলবার দুপুরে তামিমকে দেখতে যান। দেশ সেরা ওপেনারের খোঁজ খবর নেন তারা। দোয়া করা ছাড়া কি আছে বলেন? এই মুহূর্তে তামিমকে দেখলাম, তার জন্য দোয়া করলাম,
আমি গতকালকেও নামাজ পড়ে দোয়া করছি, আমি দোয়া করি। কেপিজে স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে দুপুরে ব্রিফিংয়ে চিকিৎসকরা জানান তামিম ইকবালকে নিয়ে শঙ্কা আপাতত কেটে গেছে। প্রপ্রিয় চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি, তামিমকে ফেরত পেয়েছি। স্লাইড সম্ভাবনা আছে, সেই জন্য আমরা তাকে বলেছি যে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম, যাতে আর কোনো প্রবলেম না হয়, কথাবার্তা একটু কম বলা উচিত, একদম বিশ্রামে থাকা উচিত, কোন এজিটেশনে যাওয়া উচিত নয়। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণের 48 ঘন্টা শেষ হওয়ার আগেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় তামিমকে। মঙ্গলবার ইফতারের পরই অ্যাম্বুলেন্সে করে কেপিজে হাসপাতাল ছাড়েন তিনি। অ্যাকচুয়ালি ওনার আত্মীয় স্বজন সবাই তো ঢাকায় থাকেন, ওনাদের আসা যাওয়া একটু অসুবিধা, এই জন্য পরিবারের সম্মতিক্রমে, পরিবারের ইচ্ছায় ওনাকে ঢাকায় একটা কর্পোরেট হসপিটালে ট্রান্সফার করা হলো আর কি। সোমবার বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক। পরে তার হার্টে ব্লক ধরা পড়ে, পরানো হয় রিং। এদিকে নিজের ফেসবুক পেজে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম ইকবাল। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপ বাছাই কাল মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6টায়। চোটের কারণে এই ম্যাচে নেই মেসি, নেইমারের মতো তারকারা। সুপার ক্লাসিকোয় আর্জেন্টিনার হয়ে আরও থাকছেন না লাউতারো মার্টিনেজ ও পাওলো দিবালা। চোটের কারণে ব্রাজিল একাদশ থেকে ছিটকে গেছেন গোলরক্ষক আলিসন বেকার, সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালাইস, সেন্ট্রাল মিডফিল্ডে ব্রুনো গিমারেজ এবং গার্সন। এছাড়া 2019 সালের পর আর্জেন্টিনার বিপক্ষে জয় নেই ব্রাজিলের। এর মধ্যে দুই দল 4 বার মুখোমুখি হলেও 3টিতে হেরেছে ব্রাজিল এবং অন্য ম্যাচটি ড্র হয়েছে। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, 7 জনকে পুরস্কার প্রদান। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীরা এখন উঁচু গলায় কথা বলেন, আলোচনা সভায় আক্ষেপ মির্জা ফখরুলের। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা। গুজব নিয়ে হতাশা। প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনকে বেছে নিয়ে বার্তা দিচ্ছে বাংলাদেশ, ব্রিফিংয়ে জানালেন পররাষ্ট্র সচিব। এখনকার মতন আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।